হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভীষণ ভীষণ মস্তিতে রয়েছো, থাকতেই হবে, কারণ তোমরা ফিজিক্স টাইমে রয়েছো। তোমাদের পড়াশোনার বিষয়ে চিন্তা করতে হবে না, শুধুমাত্র পড়ে যাও পড়ে যাও পড়ে যাও, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে। এই স্যার কী বললেন, প্র্যাকটিস করলে তো সকলেরই ভালো হবে, আমরা তো সবাই ভালো ছাত্র। আরে সেটা আমি বলতে চাইনি, তোমার দায়িত্বটাকে মাঝে মাঝে একটু খোঁচা দিতে হয়, এটাই হলো শিক্ষকদের কাজ। যাকে আমি যে কথাটায় আসবো সেটা হলো, আজকের আমরা মেজারমেন্টের চতুর্থ ভিডিও লেকচার নিয়ে হাজির হয়েছি। সেখানে আমরা ত্রুটির বিষয়ে আলোচনা করব। ত্রুটি কাকে বলে, কি করে আসে, এটা আমরা জেনেছি। তারপরে ত্রুটির হিসেব করা হয় কিভাবে, সেটাও জেনেছি। পরম ত্রুটি আছে, আপেক্ষিক ত্রুটি আছে, শতকরার ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো অ্যাকচুয়ালি একই, কখনো কোনোভাবে রিপ্রেজেন্ট করে, শুধু রিপ্রেজেন্টেশনে আলাদা। সেখান থেকে আমরা একটা জিনিস বুঝেছি যে আমি যদি বলি একটি বস্তুর দৈর্ঘ্য মাপলাম, একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পেলাম 12.12টা সবসময় কেন স্যার, আচ্ছা ঠিক আছে, 15.2 সেন্টিমিটার। বলো 1 2 3। আমি প্রশ্ন করব, দেখি তোমরা ভাবতে পারছো কিনা। সরাসরি তো উত্তর দিতে পারবে না। দেখো, একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পেলাম এত, আমি কি ঠিক লিখেছি? আমি কিন্তু, বলো, হ্যাঁ, আমি কিন্তু ঠিক লিখিনি, কারণ আমি কোনো কিছুর অ্যাকচুয়াল দৈর্ঘ্য কখনোই একটা যন্ত্রের সাহায্যে বের করতে পারবো না। যখনই আমরা পরিমাপ করতে যাই তখন থাকে ত্রুটি। সেই ত্রুটির সমবায় বা কম্বিনেশন অফ এরর নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। আমরা চ্যাপ্টার 2তে রয়েছি, ক্লাস 11। সেই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রুটি নিয়ে আলোচনা। সেই ত্রুটির ক্ষেত্রে আমরা ত্রুটি কেন হয় এবং ত্রুটির ক্যালকুলেশন কিভাবে করা হয় আমরা দেখেছি। আজকের আমরা ত্রুটির সমবায় নিয়ে আলোচনা করব, এবং এখানে আমি যদি L = 15.2 ± 0.01 লিখতাম, তাহলে আমি এটাকে বলতাম যে ঠিক লিখেছি, কারণ ওই যন্ত্রের যে লিস্ট কাউন্ট সেটা হলো 0.01, অর্থাৎ 0.01 আমার এদিক ওদিক হতে পারে। এই ক্ষেত্রে আমি দৈর্ঘ্যটাকে ঠিক লিখেছি। এবারে আমরা যখন একটা পরিমাপ করি, ধরো আমরা দুটো রোধ আছে, দুটো রোধের শ্রেণী সমবায়, এটা দুটো রোধের শ্রেণী সমবায় যখন করছি তখন আমরা এখানে দুটো রোধকে যোগ করছি, অর্থাৎ এই রোধের মান আর এই রোধের মানকে আমাকে যোগ করতে হবে। এই রোধের মানকে আমি কিভাবে লিখব? ধরা যাক এটা R1 আর এটা R2। এই রোধের দুটোর মানকে প্রকাশ করব কিভাবে? ঠিক এই রকম, ধরো 10 ওহম, এটা 10 ওহম ± 0.1 লিখতে হবে। আর R2টাকে আমি লিখতে পারবো ধরো 20 ওহম ± 0.1 ওহম, এইভাবে লিখতে পারবো। তাছাড়া আমরা 10 ওহম আর 20 ওহম কিন্তু লিখতে পারবো না, কারণ পরিমাপের ক্ষেত্রে আমাদের ত্রুটি আসবেই আসবে। আর আমরা পড়ছি এখন পরিমাপ চ্যাপ্টার, সেটাকে তো গুরুত্ব দিতে হবে। অন্য জায়গায় আমি 10 ওহম লিখে দিচ্ছি, কেউ কিচ্ছুটি বলবে না, কিন্তু পরিমাপের ক্ষেত্রে এটা আমাদের কিন্তু কনসিডার করা যাবে না। আমরা পরিমাপ করছি, সেখানে কি লুপ ফলস থাকে অবশ্যই আমাদেরকে জানতে হবে। এবার ধরো দুটো বস্তুর উষ্ণতা, এ বস্তু আর বি বস্তু, এ বস্তু বি বস্তু। এই বস্তুর উষ্ণতা θ1 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর উষ্ণতা θ2 ডিগ্রি সেলসিয়াস। এবার এদের উষ্ণতার পার্থক্য ডেল্টা θ = θ1 - θ2। এখানে রোধের কম্বিনেশান RS, শ্রেণী সমবায় রোধের মান কত হয়? R1 + R2 করতে যাব। আর এখানে আমরা কি করতে যাচ্ছি না, এখানে দুটো উষ্ণতার পার্থক্য করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা
থিটা ওয়ানটা মাপবো, থিটা টুটা মাপবো। থিটা ওয়ান মেপে ধরা যাক আমি পেলাম, আর একটু বেশি দিই, এটা ধরো 40 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে থিটা টু পরিমাপ করতে গিয়ে আমরা পেলাম 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা থিটা ওয়ান মাইনাস থিটা টু, যেটাকে আমরা উষ্ণতার পরিবর্তন বলছি, থিটা ওয়ান মাইনাস থিটা টু বের করতে পারব। আবার আমরা দেখেছি যে একটা পাত আছে, এরকম একটা পাত, এই পাতের আমি কি করলাম, দৈর্ঘ্য নির্ণয় করলাম আর প্রস্থ নির্ণয় করলাম। এটাও একটা দৈর্ঘ্য, এটা একটা দৈর্ঘ্য। সেক্ষেত্রে আমি যেটা পেলাম, এল সমান আমি ধরো পেলাম 10 প্লাস মাইনাস 1 সেন্টিমিটার, আর বি সমান পেলাম 5.1 প্লাস মাইনাস, এখানে 10.1 সেন্টিমিটার দিই, 0.1 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা যখন এরিয়া বের করতে যাব, তখন আমাকে কি করতে হবে, লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যে দুটো রিডিং পাচ্ছি, সেই দুটো রিডিংয়ের গুণ করতে হচ্ছে। এবার আমরা ধরো কোনো একটা বস্তুর ঘনত্ব নির্ণয় করতে চাই, ধরো এরকম একটা পাথর আমাদেরকে দিয়েছে, তার ভর নির্ণয় করব। তোমরা ক্লাস 9-এ পেয়েছো, ভর নির্ণয় করে আমরা তাকে মাপনী চোঙে এরকম করে ডুবাবো। মাপনী চোঙে ডোবালে কী হবে, জলতলটা একটু উপরে উঠে যাবে, সেখান থেকে আমি ভি বের করতে পারবো, আর ভরটা আমরা আগে নির্ণয় করেছি এম বের করতে পারবো। সেই এমকে ভি দিয়ে ভাগ করলে, এটা একটু বেশি জায়গা নিয়ে নিয়েছে, এমকে ভি দিয়ে ভাগ করলে আমরা ঘনত্ব পাবো। অর্থাৎ সেখানে যদি আমি বলি এম ইকুয়ালস টু ধরো আমি বললাম 10 গ্রাম, 10 গ্রামের সঙ্গে প্লাস মাইনাস 1 গ্রাম, আর ভি ইকুয়ালস টু আমি বললাম 5 সিসি প্লাস মাইনাস 0.2 সিসি। অর্থাৎ এখানে পরিমাপের ত্রুটি হয় 0.2 সিসি, ম্যাক্সিমাম ত্রুটি হয়। সেক্ষেত্রে আমি যখন ঘনত্ব ডেনসিটি সমান কি, মাস বাই ভলিউম, তাহলে মাস বাই ভলিউম এখানে ভাগ করে আমাকে এই রাশিটা নির্ণয় করতে হচ্ছে। অর্থাৎ পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু আবার নড়ে গেলেও একেবারে ঠিকঠাক আছে, পারফেক্ট আছে। দেখো পরিমাপের ক্ষেত্রে আমরা কিন্তু কি করি না, বিভিন্ন রাশিকে সরাসরি পরিমাপ করি না। এখানে আমরা সরাসরি দুটো কম্বিনেশন পরিমাপ করিনি, আমরা R1 পরিমাপ করেছি, R2 পরিমাপ করেছি, তারপরে তাদের যোগফল করে আমরা তুল্য রোধের মান পেয়েছি। এখানে আমরা সরাসরি এদের উষ্ণতার পার্থক্য বের করিনি, আমরা কি করেছি, এই উষ্ণতাটা পেয়েছি, এই উষ্ণতাটা আলাদাভাবে পেয়েছি, তাদের বিয়োগ করেছি উষ্ণতার পার্থক্য পেতে। আর এখানে আমি একটা পাত মানে একটা প্লেট, ইংরেজিতে বলে প্লেট, সেই প্লেটের আমি এরিয়া বের করতে চাই। সরাসরি আমরা এরিয়া বের করিনি, তার জন্য আমরা লেন্থ বের করেছি আর ব্রেথ বের করেছি, দৈর্ঘ্য এবং প্রস্থ বের করেছি, তাদেরকে গুণ করে আমরা এরিয়া পাচ্ছি। অর্থাৎ এরিয়া নির্ণয় করার জন্য ত্রুটি আসবে, লেন্থের জন্য একবার ত্রুটি আসবে, ব্রেথের জন্য একবার ত্রুটি আসবে। আর এখানে আমরা একটা পদার্থের ঘনত্ব নির্ণয় করেছি। একটা পদার্থের ঘনত্ব নির্ণয় করতে গিয়ে আমরা কি করেছি, পদার্থের ভরটা আগে তুলা যন্ত্রের সাহায্যে মেপে নিয়েছি, তারপরে আমরা আয়তন মেপেছি। এইখানে ভরের জন্য ত্রুটি আসবে, আয়তনের জন্য ত্রুটি আসবে, আলটিমেট ঘনত্ব নির্ণয়ের জন্য ত্রুটি আসবে। হ্যাঁ কি না বলো, তোমরা নিজেরাই বলো যে এখানে যে ত্রুটিটা এলো, দুবার পরিমাপ করছি, দুবার ত্রুটি আসবে, এখানেও দুবার ত্রুটি আসবে, এখানেও দুবার ত্রুটি আসবে, এখানেও দুবার ত্রুটি আসবে, এরকম অনেকবার পরিমাপ করতে হতে পারে। আমরা এখানে দুটো করে পরিমাপ দেখিয়েছি আমাদের আলোচনার সুবিধার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা একাধিক মানে 2-এর থেকেও বেশি সংখ্যক পরিমাপ করতে হতে পারে আমাদেরকে। ধরো আয়তন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3বার পরিমাপ করতে হচ্ছে, বা ধরো তুমি এইটাকে সরাসরি আয়তন না পেপে এইটাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে করতে, তখন তোমার এখানে 3বার ত্রুটি আসতো, এখানে 1বার ত্রুটি আসতো, মোট 4বার ত্রুটি আসতো। অর্থাৎ আমরা যখন বলছি এই যে ত্রুটির কম্বিনেশান বলছি, মানে কি এই যে ত্রুটি, এখানে দুটো রাশির যোগ করে একটা রাশি আসছে, তাদের যে যোগফলটা যে রাশি, সেই রাশি পরিমাপ করতে গেলে এখানে যে ত্রুটি হচ্ছে, সেই ত্রুটির সমবায় কি হবে,
কম্বিনেশান কী হবে। এক্ষেত্রে এইখানে যে বিয়োগ করছি, বিয়োগের জন্য এখানে যে ত্রুটিটা আসবে, এই ক্ষেত্রে কম্বিনেশান কী হবে, ভাগ গুণের ক্ষেত্রে কম্বিনেশান কী হবে, আর ভাগের ক্ষেত্রে ত্রুটির কম্বিনেশান কী হবে। আজকের আমরা এই ভিডিওতে এই কম্বিনেশানের ব্যাপারে আলোচনা করব। কিভাবে দৈর্ঘ্য প্রস্থ জানা থাকলে ক্ষেত্রফলের ত্রুটির মান আমরা বের করব, কিভাবে দুটো রোধের মান জানা থাকলে তাদের তুল্য রোধের নির্ণয়ের ত্রুটি বের করব। দুটোই ত্রুটি বের করা যাবে, পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, দুটো ত্রুটিই বের করা যাবে। সাধারণত আমরা এই যোগ বিয়োগের ক্ষেত্রে পরম ত্রুটিটা ব্যবহার করে থাকি, আর এই গুণ ভাগের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটিটা ব্যবহার করে থাকি। বেসিক্যালি আমরা আপেক্ষিক ত্রুটি যদি সব জায়গায় ব্যবহার করি তাহলেই আমাদের মঙ্গল, কারণ আমরা শতকরা হারের কত ত্রুটি সেটা বুঝতে পারবো বা সহজ হবে আমাদের। এই কারণে আমরা বলবো সব ক্ষেত্রেই আমরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারি, প্রথম দুই ক্ষেত্রে আমরা পরম ত্রুটি বের করে থাকি, কিন্তু শেষমেশ আমি তাকে শতকরা ত্রুটিতে নিয়ে যেতে পারবো। আজকে আমরা রিক্যাপিচুলেশন করব যে আমরা ফার্স্টে জেনেছিলাম কি, পরম ত্রুটি জেনেছিলাম এইরকম, ধরো ডেল্টা এক্স মিন, এইটা আপেক্ষিক ত্রুটি কি বলেছিলাম, ডেল্টা এক্স মিন বাই এক্স মিন, এইটা করেছিলাম। এই বিষয়গুলো তোমরা মনে করার চেষ্টা করো, আর না মনে থাকলে আগে সেই ভিডিওটা দেখে নেবে, তারপরে এই ত্রুটির কম্বিনেশানটা দেখবে। দেখো এই ত্রুটির যে কম্বিনেশান, এটা কিন্তু এমনি পরীক্ষার থেকেও, তোমাদের যে ক্লাসের যে পরীক্ষা সেইটার থেকেও নিট জেইতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ক্লাসের পরীক্ষাতে তো আছেই, মোটামুটি প্রশ্ন আসে, নিট জেইর জন্য কিন্তু এই ত্রুটির কম্বিনেশানটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অতএব তোমরা খাতা পেন বের করো, সুন্দর করে সঙ্গে সঙ্গে ক্লাস নোটের সঙ্গে সঙ্গে একটা নোট তৈরি করো, আর নোট তৈরি করার পরে তোমরা সেই নোটের উপর ভিত্তি করে বিভিন্ন বই থেকে তোমরা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো, দেখবে একটাও আটকাবে না। আর সেই আটকানো যাতে না যায়, অর্থাৎ যাতে তুমি আটকে না যাও, তার জন্য আমি রয়েছি অপূর্ব স্যার, আর তোমাদের সঙ্গে সবসময় রয়েছে ফিজিক্স টাইম ইউটিউব চ্যানেল। ত্রুটির সমবায় আমরা যোগ করব যখন, এখানে ধরা যাক আমি রেজিস্ট্যান্স বলছি না, এবার আমি বলবো ধরা যাক এক্স আর ওয়াই দুটো রাশি আমরা পরিমাপ করে পেয়েছি, সেই দুটো রাশিকে যোগ করলে অন্য একটা রাশি পাওয়া যায়। যদিও এগুলো সমজাতীয় রাশি, না হলে যোগ করব কেন, সমজাতীয় রাশি। সেই যে যোগফল, সেই যোগফলের ক্ষেত্রে ত্রুটি কি হবে না, দেখো এর যে ত্রুটি সেটাকে যদি আমি ডেল্টা এক্স বলি, আর এর যে ত্রুটি সেটাকে যদি আমি ডেল্টা ওয়াই বলি, তাহলে এর ত্রুটি আমি লিখতে পারবো ডেল্টা জেড। অর্থাৎ এর পরম ত্রুটি, এগুলো সব পরম ত্রুটি, এর পরম ত্রুটি অর্থাৎ ওয়াই এর পরম ত্রুটি আর এক্সের পরম ত্রুটি আমরা এখানে যোগ করলে জেটের পরম ত্রুটি বের করতে পারবো, জেটের পরম ত্রুটি বের করতে পারবো। ফার্স্ট কম্বিনেশান তাহলে হলো কি, যোগ বা অ্যাডিশান। প্রথমের কম্বিনেশানটা হলো অ্যাডিশান। আমরা যোগের জন্য যে ত্রুটির সমবায়, সেই ত্রুটির সমবায় আলোচনা করতে গিয়ে যেটা পেলাম এইটা। আরেকটা কথা সব সময় মনে রাখবে, সব সময় যে ত্রুটি কখনো কমবে না। তুমি যতগুলো কোয়ান্টিটি অর্থাৎ যতগুলো ভৌত রাশি তুমি পরিমাপ করতে যাচ্ছ, প্রত্যেক ক্ষেত্রে তোমার ত্রুটি আসছে, এবং সেই দুটো ত্রুটি মিলে যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, আবার একবার বলছি, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, শুনে নাও, যোগ বিয়োগ গুণ ভাগ, সব ক্ষেত্রেই ত্রুটির মান সবসময় বাড়বে। কম্বিনেশান করলে ত্রুটির মান কমবে না। ক্লিয়ার হলো? একেবারে ক্লিয়ার। পরম ত্রুটি বা ত্রুটি সব সময় বাড়বে, প্লাস হবে। বাড়বে মানে কি, যোগ হয়ে তো বাড়ে, মাইনাস হয়ে তো বাড়ে না, সব সময় এইখানে এই দুটো ত্রুটি যোগ হবে। অর্থাৎ এখানে আমি যদি বলি রোধ R1, এখানে এক্সাম্পল দিয়ে দেবো, রোধ হচ্ছে 5 ওহম একটা রোধ করলাম, সেটাকে পরিমাপ করতে গিয়ে আমার ত্রুটি হয়
0.1 ওহম, তাহলে প্লাস মাইনাস 0.1। R2 হবে ধরো 10 ওহম, সেটাকেও পরিমাপ করতে লাগে। ধরো পরিমাপ করতে গিয়ে ত্রুটিগুলো সাধারণত একই হয়, কারণ আমরা একই যন্ত্রে মাপবো। এইখানে সূক্ষ্ম মাপা যাচ্ছে, আমি অন্য যন্ত্রে মাপতে যাব কেন? কিন্তু এটা দেখানোর সুবিধার্থে আমি এটা দিলাম যে এর ত্রুটি হয় প্লাস মাইনাস 0.0 ওহম। তাহলে RS নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটি কী হবে? ডেল্টা R1 প্লাস ডেল্টা R2। তাহলে আমি কি লিখব? ডেল্টা R1 এখানে এইটা, এই ত্রুটিটা 0.1 প্লাস প্লাস লিখবো এখানে 0.1 প্লাস 0.2। এবারে এই সামনে প্লাস মাইনাস দেব। কি করলাম বুঝতে পারলে? যে এর যে পরম ত্রুটি 0.1 ওহম, এর পরম ত্রুটি 0.2 ওহম যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হয়ে যাবে। কেন না? সবসময় ত্রুটির মান বাড়ে। তাহলে এখানে ত্রুটির মান কি হবে? 0.03 ওহম, 0.03 ওহম। তাহলে আমি RS এর মানটাকে রিপ্রেজেন্ট করব কি করে? RS বলবো যে অতএব RS সমান হবে, দেখো R1 প্লাস R2। RS সমান কি হয়? R1 প্লাস R2, R1 প্লাস R2। এখানে R1 কত? 5 ওহম, R2 কত? 10 ওহম। তাহলে এদের তুল্যরোধ কত আসা উচিত? 15 ওহম। মাপতে গিয়ে ত্রুটি কত হবে? এর জন্য 0.1 ওহম, এর জন্য 0.2 ওহম, মোট ত্রুটি হবে 0.3 ওহম। অর্থাৎ RSটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করব, 15 ওহম প্লাস মাইনাস 0.3 ওহম। ক্লিয়ার হলো কিনা বলো? একেবারে ক্লিয়ার হয়ে নিতে হবে, এইখানে আর কোনো ভুল নেই। দেখো RS আমি যদি এইগুলো ত্রুটি না থাকতো তাহলে আমি এটা আর এটা যোগ করতাম, শ্রেণী সমবায় তুল্যরোধ R1 = R2, তাহলে 10 আর 5 যোগ করে 15 পেতাম। ঠিক আছে, তাহলে 15 ওহম আমি তুল্যরোধ পাচ্ছি। সেইটা মাপতে গিয়ে আমাকে দুবার মাপতে হচ্ছে। R1কে একবার মাপতে হয়েছে, সেখানে ত্রুটি হয়েছে 0.1 ওহম। R2কে একবার মাপতে হয়েছে, সেখানে ত্রুটি হয়েছে 0.2 ওহম। তাহলে আলটিমেট RS যখন মাপছি ত্রুটি হবে 0.3 ওহম। এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমার রিপ্রেজেন্টেশন হবে, অ্যান্সার হবে কি না RS = 15 ওহম প্লাস মাইনাস 0.3 ওহম। এইখানে আমি পরম ত্রুটি পেলাম, এবার পার্সেন্টেজেও বের করতে পারো। তাহলে RS = এখানে কী লিখব? 15 ওহম প্লাস মাইনাস 0.3/15 ইন্টু 100%। আমরা আপেক্ষিক ত্রুটিও এখানে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। যেখানে তাহলে কী হবে? এটা দশমিক তুলে দিলে একটা শূন্য, আর 3, 50, 100, তাহলে 2%। তাহলে 15 ওহম প্লাস মাইনাস 2%। তাহলে এখানে আমি যে পরিমাপটা করছি, যে পরিমাপ করে আমি এখানে সিদ্ধান্তে এসেছি, সেটাকে রিপ্রেজেন্ট করলাম এইভাবে যে 15 ওহম প্লাস মাইনাস 0.3 ওহম। অর্থাৎ 15 ওহম রোধ আমার পরিমাপ করতে গিয়ে কত পার্সেন্ট ত্রুটি হলো? 2% ত্রুটি হলো। এখানে আর ওহম লেখার দরকার নেই, 2% লেখা যখন লিখবে তখন আর ওহম লেখার দরকার হবে না। অর্থাৎ ওই যে রোধটা আমি পরিমাপ করতে যাচ্ছিলাম, সেইটাকে যদি আমি আবার এঁকে ফেলি, যে এখানে যদি এরকম রোধ থাকে আর এখানে যদি এরকম রোধ থাকে, এখানে R1, এখানে R2, এই যে রোধটা আমি পরিমাপ করতে যাচ্ছিলাম, এদের যে তুল্য রোধ, সেই তুল্য রোধ আমি কি পাবো? 15 ওহম প্লাস মাইনাস কত পার্সেন্ট পেলাম? হচ্ছে 2%। এছাড়াও আমি কি লিখতে পারবো, কীরকমভাবে লিখতে পারবো? যে এই যে রোধের মান কত থেকে কতর মধ্যে আছে সেটা বলতে পারবো। সেটা আগের আলোচনায় হয়েছে যে এখানে আমি প্লাস মাইনাস 3 মানে 15 থেকে -3 করলে কত পাবো? -0.3 করলে কত পাবো না 14.7 ওহম। আর 15 সঙ্গে প্লাস 0.3 করলে কত পাবো? 0.3 করলে কি পাবো? 15.3 ওহম। অর্থাৎ এখানে RS এর মান হবে বিটুইন RS = কী হবে? বিটুইন, অর্থাৎ এই ওহম এবং এই ওহমের মধ্যে এই RS এর ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালু আমি বলতে পারছি না, কিন্তু RS এর ভ্যালুটা, অ্যাকচুয়াল ভ্যালুটা এর মধ্যে আছে সেটা আমরা বলতে পারছি। অর্থাৎ RS এর মান এত থেকে 14.7 ওহম থেকে 15.3 ওহমের মধ্যে থাকে, এইটা মাথায় রাখতে হবে। 14.7 ওহম থেকে 15.3 ওহমের মধ্যে এখানে তুল্য রোধের মানটা থাকে। হ্যাঁ, তোমাদের আর একটা প্র্যাকটিস করে নাও তাহলে। এবারে এটা তো বুঝতে পারলেই, এবারে ফটাফট করে একটা প্র্যাকটিস করে নাও। এবারে R1 R2 এর মান আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি, তোমরা দেখা যাক কি করতে পারো।
দেখো এখানে R1 এর মান এটাকে 25 করে নাও, এটাকে 0.1 থাক, এটাও 0.1 থাক, এটাকে তুমি 25 না, এটাকে 50 করে নাও। তাহলে কি হবে, R1 R2 এখানে 0.1 এখানে হবে 0.1, এখানে হবে 0.2, আর এখানে হবে R1 প্লাস R2, এমনি যেটা যোগ করবে সেটা কি করবে, 25 প্লাস 50 সমান হবে 75 ওহম। অর্থাৎ RS ইকুয়ালস টু তুমি কি লিখবে, 75 ওহম প্লাস মাইনাস কী হবে 0.2 ওহম, 75 ওহম প্লাস মাইনাস 0.2 ওহম, এইটাই হবে তোমার অ্যান্সার। অর্থাৎ RS এর ভ্যালু কত হবে, যে RS এর মান 75 মাইনাস 0.2 থেকে 0.2 ওহম থেকে 75 প্লাস 0.2 ওহম এর মধ্যে হয়, এইটা হবে অ্যান্সার RS এর মান। এবার তুমি শতকরাতে নিয়ে যেতে পারো, এটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিলে তুমি পার্সেন্টেজ এররে চলে যেতে পারবে। এই হলো ত্রুটির সমবায়ের ফার্স্ট সমবায়, অর্থাৎ যোগ করলাম, অনেকখানি পথ যেতে হবে, আজকের ভিডিওটা কিন্তু একটু বড়। এবারে বিয়োগের নিয়ম, বিয়োগের ক্ষেত্রে ধরো আমার এক্স আর ওয়াই এই দুটো রাশি বিয়োগ করলে আমি জেড পাই, অর্থাৎ জেডের ক্ষেত্রে ত্রুটি হবে এক্সের জন্য ত্রুটি মাইনাস ওয়াইয়ের জন্য ত্রুটি। এইটা ম্যাথমেটিক্যালি হচ্ছে, কিন্তু ত্রুটি সবসময় কি হয়, যোগ হয়। ইয়েস স্যার, যোগ হয়, এইটা হবে প্লাস। তাহলে যোগের নিয়ম যা, বিয়োগের নিয়মও একই। এবারে যোগের নিয়ম তুমি বলো, θ1 ইকুয়ালস টু ধরো 35 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.3 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 দিয়েছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.2 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাহলে ডেল্টা থিটা অর্থাৎ উষ্ণতার পার্থক্য θ1 মাইনাস θ2, কেটে দিলেও বুঝতে পারে না। তাহলে এখানে θ1 মাইনাস θ2, তাহলে এখানে এইটা থেকে এইটা বাদ দেব, বাদ দিলে আমি এর মানটা পাবো কত, 35 মাইনাস 25 ডিগ্রি সেলসিয়াস, প্লাস এর সঙ্গে আমি কি করব না, একটা প্লাস মাইনাস দেব। এই ত্রুটিটা যোগ হয়ে আসবে, কারণ আমরা এখানে ত্রুটির হিসেবে যেখানে বলেছি এই নিয়ম অনুযায়ী এই ত্রুটিটা কি হবে না 0.3 প্লাস 0.2 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখানে ডেল্টা থিটা দিয়ে চমকে যাওয়ার কিছু নেই, এখানে বলতে হবে চেঞ্জ বা ডিফারেন্স অফ টেম্পারেচার ডিফারেন্স বা উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য আমি লিখবো এটাকে θ1 মাইনাস θ2, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে, 35 থেকে 25 বাদ দিলে 10 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পার্থক্য মাপতে গিয়ে উষ্ণতা মেপেছি, তার জন্য এখানে একটা ত্রুটি এসছে, এখানে একটা ত্রুটি এসছে, সেই ত্রুটি দুটো কী হবে, বিয়োগ হবে না যোগ হবে, যোগ হবে। তাহলে এখানে প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো পরম ত্রুটিতে প্রকাশ। এবারে তুমি যদি শতকরা ত্রুটিতে, এবার আচ্ছা এটাকে তুমি লিখবে 10 থেকে 0.5 বাদ দিলে তাহলে এই অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে, উষ্ণতার পার্থক্য, এখানে টেম্পারেচার ডিফারেন্স, তাহলে কত হবে এখানে এত ডিগ্রি থেকে 10.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এইটা হবে তোমার অ্যান্সার। এবার শতকরা ত্রুটি বের করতে গেলে তুমি কী করবে, 0.5 এখানে বলবে পার্সেন্টেজ এরর, হ্যাঁ পার্সেন্টেজ এরর কত পাবে না 0.5 10/10 ইন্টু 100%। এখানে পার্সেন্টেজ এরর কত আসছে না 5/100 ইন্টু 100 মানে 5%, এখানে পার্সেন্টেজ এরর আসবে 5%। তুমি যদি এটাকে শতকরা ত্রুটিতে প্রকাশ করতে চাও তখন এখানে অ্যান্সার কি হবে না, এখানে উষ্ণতার পার্থক্য সমান বলো কী হবে না 10 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস কত পার্সেন্ট, 5%। হ্যাঁ, এইভাবে তোমাকে বিয়োগের নিয়ম করতে হলো। তোমরা এবারে নিশ্চয়ই যদি বুঝতে পেরে যাচ্ছ, যোগের নিয়মটা বুঝতে পেরেছো, আর যোগের নিয়ম আর বিয়োগের নিয়ম একই, অতএব আমি এটা নিয়ে আর বেশি বাড়াচ্ছি না। এরপরে হচ্ছে গুণের নিয়ম। ত্রুটির সমবায়ের ক্ষেত্রে গুণের সমবায়,
গুণের নিয়ম বা গুণের সমবায়। গুণ ধরো জেড একটা রাশি, ধরা যাক ক্ষেত্রফল, সেটা এক্স আর ওয়াই গুণ করে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আমরা পাই। এবারে এক্সকে পরিমাপ করতে গিয়ে ত্রুটি হয়েছে প্লাস মাইনাস ডেল্টা এক্স, ওয়াইকে পরিমাপ করতে গিয়ে ত্রুটি হয়েছে ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে জেডকে পরিমাপ করতে গিয়ে প্লাস মাইনাস ডেল্টা জেড আসবে, দুটো ত্রুটির কম্বাইন হয়ে এখানে ত্রুটি আসবে। এইটাকে আমরা খুব সুন্দরভাবে হিসেব করার চেষ্টা করব। তাহলে এক্স একটা রাশি, ওয়াই একটা রাশি, এমন নয় যে এই আর এই রাশি সবসময় সমান হবে। দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার, এটা বর্গ সেন্টিমিটার, সবসময় এটা হবে না। এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে গুণ করতে হয়। দেখো বেগ আর সময় গুণ করলে দূরত্ব পাবে বা সরণ পাবে, আর আরও অনেক কিছু, ত্বরণ আর সময় গুণ করে বেগ পাবে, এরকম বহু বহু কিছু, ভর বেগ গুণ করে ভরবেগ পাবে। বহু রাশি আছে যে রাশিগুলো দুটো রাশির গুণফলের সঙ্গে সমান হয়, কৃতকার্য বল ইন্টু সরণ। সেসব ক্ষেত্রে আমাদের এই সমবায় গুণের নিয়মটাকে মনে রাখতে হবে। দেখো এখানে জেডের ত্রুটি আমি ধরে নিয়েছি আগে ভাগে যে ডেল্টা জেড হয়, আর এক্সের ত্রুটি হয় ডেল্টা এক্স, ওয়াইয়ের ত্রুটি হয় ডেল্টা ওয়াই। তাহলে ত্রুটি হলে সেটাকে লেখা হয় কীভাবে, এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। এবার এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, এক্স ওয়াই, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, প্লাস মাইনাস এক্স ডেল্টা ওয়াই, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, প্লাস মাইনাস ডেল্টা এক্স ওয়াই, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, প্লাস মাইনাস যাই করো না কেন ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ওয়াই। স্যার কেন প্লাস মাইনাস, কেন প্লাস করুন, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাস প্লাসও হতে পারে, সেটা নিয়ে কথা নয়, কিন্তু একে আমি 0 করে দেব। কারণ দেখো এই ত্রুটি মানে তো কম, এটা কম 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 গুণ হলে কি হয়, ধরো 0.05-এর সঙ্গে তুমি 0.05 গুণ করছো, তাহলে কি হবে 0.001234 2 5, তাহলে তোমার যে সংখ্যাটা ছিল 0.05 ছিল 0.05 ছিল, তাহলে এখানে দেখতে পাচ্ছ এইটা অনেক বড়, এটা অনেক ছোট সংখ্যা এটার তুলনায়। অতএব এইটাকে আমি উপেক্ষা করতে পারলাম। এইটাকে উপেক্ষা করে দিলে আমি এটা কি পাচ্ছি, এক্স ওয়াই প্লাস মাইনাস এক্স ডেল্টা ওয়াই প্লাস মাইনাস ওয়াই ডেল্টা এক্স। এবার আমি কি করব না, এটাকে জেড দিয়ে ভাগ করে দেবো, জেড প্লাস মাইনাস ডেল্টা জেড এটা। এবার জেড প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড, পরের লাইনে লিখি, এক লাইন বেশি করলে এখানে জায়গা আছে, কোনো অসুবিধা নেই। ডেল্টা জেড বাই জেড, এখানেও এক্স ওয়াই বাই জেড প্লাস মাইনাস এক্স ডেল্টা ওয়াই বাই জেড প্লাস মাইনাস ওয়াই ডেল্টা এক্স বাই জেড। আমি কি করলাম, জেড দিয়ে ভাগ করে দিলাম, জেড মানে কি এক্স ওয়াই, তাহলে এখানে জেডের জায়গায় আমি এখানে কি লিখতে পারি, এক্স ওয়াই লিখতে পারি। পরের স্টেপে লিখবে তোমরা কিন্তু ক্লাস নোটে, নাহলে কিন্তু মুশকিল। এক্স ওয়াই এটা লিখবে, তাহলে এখানে এক্স ওয়াই কেটে গেল, এক্স একটা কেটে গেল, ওয়াই কেটে গেল। তাহলে আলটিমেট আমি এখানে কি পাবো, জেডকে জেড দিয়ে ভাগ করলে 1 প্লাস মাইনাস ডেল্টা জেড বাই জেড। এখানে আমি 1 পেলাম প্লাস মাইনাস ডেল্টা ওয়াই বাই ওয়াই, আর এখানে কি পেলাম, প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স। কেমন, এখানে এক কেটে দাও, তাহলে ডেল্টা জেড বাই জেড সমান হবে ডেল্টা ওয়াই বাই ওয়াই প্লাস ডেল্টা এক্স বাই এক্স। এইখানে তাহলে গুণের ক্ষেত্রে আমি যে নিয়মটা পেলাম, এটাকে আর মনে রাখবো না, এটা জাস্ট একবার আমরা করে নেব, ডেরিভেশন করে আমরা দেখলাম যে এই দুটো যা থাকুক না কেন, সেই এক্স ওয়াইয়ের জায়গায় রাম ভীম থাকলে ডেল্টা রাম বাই রাম, ডেল্টা ভীম বাই ভীম যোগ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, ডেল্টা জেড বাই জেড সমান হবে ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। এই হলো সিম্পলিফাইড ফর্ম। এরপর থেকে আমরা যা পাবো তাকে এইরকমভাবে লিখে দেবো, সেটাই হবে আমাদের গুণের কম্বিনেশান। অর্থাৎ এখানে গুণের ক্ষেত্রে দুটো রাশির কম্বিনেশান যদি গুণ হয়, তাহলে সেক্ষেত্রে দুটো রাশি দ্বারা যে রাশিটা গঠিত সেই রাশিটার ক্ষেত্রে ত্রুটি, এইভাবে এই নিয়মে আমি হিসেব পাবো। ধরা যাক এরিয়া সমান লেন্থ গুণিত ব্রেথ, তাহলে কী হবে, ডেল্টা এ বাই এ সমান লিখবো ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি।
আবার আমি ধরো ভরবেগ পি সমান এম ইন্টু ভি, তাহলে ডেল্টা পি বাই পি সমান আমি লিখব ডেল্টা এম বাই এম প্লাস ডেল্টা ভি বাই ভি। এরকম করে আমি লিখব, এরকম করে আমি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কেমন না অসুবিধা আছে কারোর এখনও? দেখো বলবে কিন্তু, অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এরিয়া হলো, এটা হলো, এরকম অনেক কিছু আছে যেখানে গুণ করার প্রয়োজন হয়। তাহলে এখানে দৈর্ঘ্যের জন্য যে ত্রুটি আর প্রস্থের জন্য যে ত্রুটি, সেই ত্রুটি দুটো যোগ করে দিলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি পেয়ে যাব। ভরের জন্য যে ত্রুটি আর বেগের জন্য যে ত্রুটি, সেই দুটো ত্রুটি যোগ করে দিলে আমরা ভরবেগের জন্য ত্রুটি পেয়ে যাব। ধরা যাক একটা এক্সাম্পল, এই এক্সাম্পল আমি নেব। ধরো একটা পাতের দৈর্ঘ্য আমি নির্ণয় করেছি আর প্রস্থ নির্ণয় করেছি। দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে আমি পেয়েছি 10.5.1 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার। আর আমি প্রস্থ নির্ণয় করতে গিয়ে পেয়েছি 2.0 প্লাস মাইনাস 0.01 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? না, ক্ষেত্রফলটা প্রথমে আমরা এই দুটো গুণ করে বের করব, লেন্থ গুণিতক ব্রেথ। সেটা কী হবে? 5.1 গুণিতক 2.0। এর সঙ্গে এটা গুণ করলে কত হয়? 10.2। তাহলে এখানে 10.2 সেন্টিমিটার স্কোয়ার আমি পেলাম। এবারে এখানে গুণের ক্ষেত্রে নিয়ম আছে, কিন্তু গুণের ক্ষেত্রে এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 রাখতে হয়। অ্যাকচুয়ালি এটা 10 সেন্টিমিটার স্কোয়ার হবে। পরে যখন তুমি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ, সেখানে আমি বলে দেবো। এখানে আমার এটা হলো 10.2 সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। এইটা হলো আমার এরিয়া। এবারে আমি ডেল্টা এ পেতে চাই। ডেল্টা এ সমান কী হবে? ডেল্টা এল প্লাস ডেল্টা বি। বা ডেল্টা এ বাই এ সমান আমি ডেল্টা এল বাই এল বাই ডেল্টা এল বাই ডেল্টা বি বাই বি লিখতে পারবো। এবার ডেল্টা এল বাই এল কত? না, এইটা বাই এইটা 0.01 বাই 5.1 প্লাস এখানে 0.01 ডেল্টা বি হলো 0.01 বাই 2.0। এইটাকে করে যে হিসেব আসবে, সেই হিসাবটা আমি শতকরা হিসাবে পেয়ে যাব। এখানে কিন্তু একটু ভালো করে বোঝানোর দরকার আছে। এখানে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, ভালো করে আমি দেখাচ্ছি। এটা ধরো আমি ক্যালকুলেটারে যদি হিসেব করি, তাহলে আমি কি পাচ্ছি? 0.01, একটু কম নিয়েছি 5.1, এটা সমান, এটা হলো প্লাস 0.01 বাই 2 করে আমি যেটা পেলাম, এই যে ভ্যালুটা আমি পেলাম, এই ভ্যালুটা একটু অন্যরকম এসছে, একটু অনেকটাই কম এসছে। যাই হোক, কিছু করার নেই। 6.96 ইন্টু 10⁻³ এসেছে, এই ভ্যালুটাই এসছে। এবার আমি একে প্রকাশ করব কিভাবে? না, আমি ডেল্টা এ বের করব। প্রথমে এরিয়াটা আমি জানি 10.2। এবার এইটার সঙ্গে আমি এইটা গুণ করব 10⁻³ তাহলে ডেল্টা এ কত পাবো সেটা আমি আগে দেখে নেব। এইটা যেটা পেলাম এর সঙ্গে আমি জাস্ট 10 এই গুণগুলো ঠিক আছে তো? ঠিক আছে, 10.2 গুণ করে ফেললাম। তাহলে এটা হবে 0.071 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ আমি কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি। এবার মেজারমেন্টকে আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? না, এ প্লাস মাইনাস ডেল্টা এ। এরিয়াটা কত? না হচ্ছে 10.2 সেন্টিমিটার স্কোয়ার প্লাস মাইনাস 0.071 সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো আমার এরিয়ার রিপ্রেজেন্টেশান। একদম ত্রুটির সহ আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি এরিয়ার মানটাকে। এবার আমি এটাকে শতকরাতে নিয়ে যেতে পারবো। শতকরাতে তো এখানে আছেই, এর সঙ্গে 100 গুণ করে দিলে শতকরা হয়ে যাবে। দেখো এখানে আমি যদি 6.96 ইন্টু 10⁻³ মিছিমিছি এগুলো করছি, এমনিই তোমরা পেরে যেতে, ইন্টু 100 করলে আমি কত পাবো? 0.696। এখানে আমি যে পার্সেন্টেজের এরর পাবো সেটা দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলে এটা কী হবে? প্লাস মাইনাস 0.696। 0.696কে আমি 7% দিয়ে দিতে পারবো, 0.7%।
তাহলে এরিয়া আমি যেটা পেলাম পার্সেন্টেজ এররে যদি লিখি তাহলে আমি এইভাবে প্রকাশ করব। আর আমি যদি এমনি লিখি যে এটাও এরিয়া দিয়ে প্রকাশ করব, যে এই এরিয়াটায় কত এরিয়া প্লাস মাইনাস হয়, তাহলে আমি এইভাবে প্রকাশ করব। এইভাবে আমরা কিন্তু গুণের হিসাবও করে ফেললাম। আরেকটা এক্সাম্পল লাগবে? আচ্ছা ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ভরবেগ, ভর পরিমাপ করতে গিয়ে পেলাম, ভর পরিমাপ করতে গিয়ে 10 গ্রাম প্লাস মাইনাস 0.1 গ্রাম। আর বেগ পরিমাপ করতে গিয়ে 10 মিটার পার সেকেন্ড প্লাস মাইনাস 0.1 মিটার পার সেকেন্ড পেলাম। এক্ষেত্রে এটা হলো ভর আর এটা হলো বেগ। তাহলে ডেল্টা পি বাই পি কী লেখা যাবে? এবার মনে করার চেষ্টা করো, সবসময় তুমি দেখে নেবে না, পজ করো, পজ করে তুমি আগে করো, করার পরে তুমি বের করো আমার সঙ্গে মিলে কিনা দেখো। তাহলে কী হবে? ডেল্টা এম বাই এম, পজ করেছ 1 2 3 4, হ্যাঁ, প্লাস ডেল্টা ভি বাই ভি কী হবে? এখানে এই ডেল্টা এমটা কত? 0.1 বাই 10, আর ডেল্টা ভিটা করো কত না 0.1 বাই 10। তাহলে এখানে কী হবে? 0.1 বাই 10, তাহলে 0.01 প্লাস 0.01, এগুলো সবসময় যোগ হয় 0.02। এখানে পার্সেন্টেজের তাহলে কত আসবে না 0.02 ইন্টু 100%, কত হবে? 2%। এখানে আসবে 2%। এবারে তুমি কি করবে না এখানে পি এর ভ্যালু বের করে নেবে। এখানে যে পি এর ভ্যালুটা পাচ্ছ পি ইকুয়ালস টু এম ইন্টু পি, সেই ভ্যালুটা কত আসবে না 10 গুণিতক 10, তাহলে 10 ইন্টু 10 100 গ্রাম মিটার। আচ্ছা এখানে কিন্তু গ্রাম মিটার, কিলোগ্রাম করলে ভালো হতো, এখানে কিলোগ্রাম করে দিই, এখানে কিলোগ্রাম, সে এসআই পদ্ধতিতে থাকুক, এখানে আমি আর কিছু চেঞ্জ করতে হলো না, এখানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আমি লিখলাম। তাহলে আমি ডেল্টা পি কত পেলাম না ডেল্টা পি বাই পি পেলাম হচ্ছে 2%, বা এটাকে 0.02 আমি লিখব। এইটাকে লেখার পরে আমি যদি এখানে পি বসাই, পি এর মান বসাই, তাহলে ডেল্টা পি বাই পি মানে 100, ডেল্টা পি বাই 100 সমান 0.02, অর্থাৎ ডেল্টা পি আমি পেয়ে গেলাম 2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এবার আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? এই বিষয়টাকে রিপ্রেজেন্ট করব কি করে না আমার যে ফাইনালি আমি যেটা পেলাম ভরবেগের মান হলো 100 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আর তার সঙ্গে কত যোগ হবে প্লাস মাইনাস এই ডেল্টা পি যোগ হবে প্লাস মাইনাস 2 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 10 100 থেকে 2 কম হবে, অর্থাৎ এটা থাকবে বিটুইন 98 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড টু 102 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এইভাবে অ্যান্সার দিতে চাইতে পারে কখনো, বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে এই শতকরা হারে চায়। সেক্ষেত্রে তুমি বলবে কি পি সমান 100 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা তো এমনি প্রথমে পেয়ে যাবে, প্লাস মাইনাস 2%। এটা হলেও তোমার খুবই ভালো হবে। এইভাবে তুমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। এরপরে আসবে ভাগের নিয়ম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গুণের নিয়মটা। এবারে ভাগের নিয়মে আমরা যাব। ভাগের নিয়মের ক্ষেত্রে খুব সহজ। ভাগের নিয়মে যাওয়ার আগে আমি প্রথমে গুণের যদি একই রাশির দুটো গুণ থাকে, ধরো এরকম থাকলো যে জেড ইকুয়ালস টু এক্স ওয়াই না থেকে এক্স ইন্টু এক্স থাকতে পারে, হ্যাঁ কি না বলো? থাকতে পারে। এটা ধরো এক্স আর ওয়াই ধরো সেম, তাহলে আমি জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এরকম থাকতে পারে কি জেড ইকুয়ালস টু এক্স ওয়াই পি কিউ আর, এরকম যদি থাকতো তাহলে আমি কি লিখতাম? ডেল্টা জেড বাই জেড সমান হচ্ছে ডেল্টা পি বাই পি প্লাস ডেল্টা কিউ বাই কিউ প্লাস ডেল্টা আর বাই আর। এবারে এটাকে বলবো পিটাও এক্স, কিউটাও এক্স, আরটাও এক্স, তাহলে এক্স কিউব, এটা হলো এক্স কিউব। তাহলে এখানে পি এর জায়গায় ডেল্টা পি এর জায়গায় আমি ডেল্টা এক্স বাই এক্স লিখব, এখানে ডেল্টা এক্স বাই এক্স লিখব, আর এখানে আর এর জায়গায় এক্স, ডেল্টা এক্স বাই এক্স। সবগুলো যোগ করলে কী হবে? 3 ডেল্টা এক্স বাই এক্স। এখানেও তাই, তুমি এখানে যদি করতে যে ডেল্টা জেড বাই জেড সমান তুমি কী পেতে? ডেল্টা এক্স বাই এক্স প্লাস এখানে এক্স ইন্টু এক্স আছে,
তাহলে কী হবে ডেল্টা এক্স বাই এক্স সমান পেতে 2 ডেল্টা এক্স বাই এক্স। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এখানে যদি স্কোয়ার থাকে এক্স, এটা কি এক্স স্কোয়ার, স্কোয়ার থাকলে এইটা এখানে চলে যাচ্ছে, কিউব থাকলে এইটা এখানে চলে যাচ্ছে, এন থাকলে অর্থাৎ আমি জেনারেল সম্পর্কতে চলে যাব এক্স ইকালস টু এক্স টু জেড ইকালস টু এক্স টু দি পাওয়ার যদি এন থাকে তাহলে আমি কি পাবো ডেল্টা জেড বাই জেড লিখতে পারবো, বলো এক্স্যাক্টলি এন ইন্টু ডেল্টা এক্স বাই এক্স। আবার যদি এরকম থাকে এক্স ইকালস টু জেড ইকালস টু এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, তুমি এরকম এক্সগুলোকে এন সংখ্যকবার গুণ করে করে লিখলে তুমি তো এইরকমভাবেই পাবে। তাহলে কি হবে এন ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস এম ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই। তাহলে বুঝতেই পারছো যে গুণের সম্পর্কটা থেকে আমরা সূচকের সম্পর্কতে পৌঁছে গেলাম। এক্স টু দি পাওয়ার এন মানে কি এন বার এক্সের গুণ, এক্স স্কোয়ার মানে কি 2 বার এক্সের গুণ, এক্স কিউব মানে কি 3 বার এক্সের গুণ, এক্স টু দি পাওয়ার এন মানে কি এনটা যা খুশি তাই হতে পারে, 10 হতে পারে, 12 হতে পারে, 20 হতে পারে। তাহলে এনটা যদি 3 হয় 3 বার এক্সের গুণ, তাহলে 3 বার ডেল্টা এক্স বাই এক্স আসবে, তার মানে কি 3 ইন্টু ডেল্টা এক্স বাই এক্স। এটা যদি এরকম থাকে তাহলে কী হবে এটা এন বার এক্স আছে আর এম বার ওয়াই আছে, তাহলে এন ইন্টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস এম ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই। এইভাবে আমরা সূচকীয় সম্পর্ক পাই। ধরা যাক এরকম একটা সম্পর্ক ভালো করে দেখো, এরকম একটা সম্পর্ক দিয়েছে যে কিউ ইকুয়ালস টু এস টি ইউ ভি, এরকম দিয়ে দিচ্ছে এস টু দি পাওয়ার 2, টি টু দি পাওয়ার 3, ইউ টু দি পাওয়ার 3/2, ভি টু দি পাওয়ার হাফ, এরকম দিয়ে দিয়েছে। তাহলে তুমি এই কিউটা যখন মেজারমেন্ট করতে যাচ্ছ এইগুলোর মেজারমেন্টের দ্বারা এই সমস্ত রাশিগুলো মেজারমেন্ট করে তুমি এই রাশিটাকে পেতে চাইছো, তাহলে তুমি যে এরর পাবে সেটাকে কী হবে ডেল্টা কিউ বাই কিউ লিখবে, সমান তুমি কি লিখবে যে এই পাওয়ারটা যা থাকে সেটা সামনে গুণ হয়ে যায়। তাহলে এখানে 2 গুণিতক ডেল্টা এস বাই এস, বোঝা গেল এবার 2 গুণিতক এই 2টা সামনে আসবে ডেল্টা এস বাই এস প্লাস 3 গুণিতক ডেল্টা টি বাই টি প্লাস 3/2 গুণিতক ডেল্টা ইউ বাই ইউ প্লাস হাফ গুণিতক ডেল্টা ভি বাই ভি। অর্থাৎ গুণের নিয়ম থেকে আমরা কিন্তু এই সূচকীয় নিয়মে পৌঁছালাম, জেনারেল সব নিয়মে আমরা পৌঁছে যেতে পারলাম। এবারে ভাগের নিয়মে আসবো। লাস্ট নিয়ম হচ্ছে ভাগের নিয়মের ক্ষেত্রে আমরা লিখব জেড ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করছি, সেটাকে আমি সাজিয়ে লিখলে কী হবে এক্স ওয়াই টু দি পাওয়ার -1 জেড ইকুয়ালস টু। এবারে আমি কোন নিয়মে চলে এলাম গুণের নিয়মে, মানে সূচকের নিয়মে চলে এলাম। এর সংখ্যাটা হচ্ছে -1 আর এর সংখ্যা 1, তাহলে ডেল্টা জেড বাই জেড, বলো ডেল্টা জেড বাই জেড সমান ডেল্টা এক্স বাই এক্স প্লাস মাইনাস লিখবো প্রথমে ডেল্টা ওয়াই বাই ওয়াই। এবারে পরম ত্রুটি সবসময় কি হয় যোগ হয়, সব সময় কিন্তু ত্রুটি যোগ হয়ে যায়, এখানে মাইনাস থাকলেও যাবে, মানে এক্স টু দি পাওয়ার এম ছিল ওয়াই টু দি পাওয়ার -nও যদি লিখতাম তাহলে সেখানে আমি যদি এখানে মাইনাস দিয়ে দিই, এখানে 2-1টা মাইনাস দিয়ে দিই, তখন কিন্তু এটা মাইনাস হবে না, এটা কিন্তু এই মাইনাসটা সবসময় প্লাস দিয়ে লিখতে হবে, এখানেও -1/2কে +1/2 করে লিখতে হবে, কারণ ত্রুটির মান সবসময় যোগ হয়। তাহলে এখানে -1-এর জায়গায় কিন্তু এটাই হলো, অর্থাৎ আমরা গুণের ক্ষেত্রে যা পেয়েছিলাম ভাগের ক্ষেত্রেও একই পেলাম এবং সেটা গুণের নিয়ম থেকে পেলাম। এবার ধরো এখানে এক্স বাই ওয়াই স্কোয়ার থাকতো, তাহলে কী হবে ওয়াই টু দি পাওয়ার -2 হতো, সেই একইভাবে এখানে শুধু -2 এর জায়গায় +2 বসে যাবে। এইভাবে এই হিসেবগুলো করতে হবে। এবারে ভাগের নিয়মটার একটা এক্সাম্পল দেওয়া যায়। প্রথমে তোমাকে বলল যে ভর, একটা বস্তুর ভর 10 সিসি, তার পরিমাপ করতে গিয়ে 0.2 সিসি পরিমাপের ত্রুটি আসে, আর আয়তন হলো 2 গ্রাম। আর ভর সিসি কী করে হয় 10 গ্রাম, আর এটা আছে 0.2 গ্রাম, আর এখানে ভি হলো 2 সিসি ± 0.1 সিসি। এইরকম ত্রুটি আসে।
সেক্ষেত্রে তুমি ঘনত্ব বের করতে গেলে প্রথমে m/v করে নেবে। ঘনত্ব পাওয়া উচিত কত? 5 গ্রাম পার সিসি, কিন্তু তাতে ত্রুটি আসবে কত না ডেল্টা d/d সমান হবে ডেল্টা m/m। এটা প্লাস হবে না মাইনাস হবে? এমনিতে মাইনাস হবে অঙ্কের নিয়মে, কিন্তু ত্রুটির ক্ষেত্রে এটা যোগ হয়ে যাবে ডেল্টা v/v। তাহলে এখানে কত হবে? ডেল্টা m/m কত হবে? এইটা হলো ডেল্টা m 0.2/m 10। ডেল্টা v কত হবে? এটা 0.1/2। এইটা হলো গিয়ে ডেল্টা d/d। এবার d এর মান কত বসাবো? ডেল্টা d/d মানে এখানে 5 সমান হবে 0.2/10 মানে 0.02, 0.1/2 মানে কত হবে? প্রথমে পয়েন্ট নিতে হবে, 0 নিতে হবে, 5। ঠিকঠাক লিখেছি? একেবারে ঠিক, 0.05। এইটা হলো গিয়ে তোমার আপেক্ষিক ত্রুটি। কার আপেক্ষিক ত্রুটি? না এই ডেনসিটির আপেক্ষিক ত্রুটি। তাহলে তুমি এখানে ডেল্টা d/5 সমান পেয়েছো 0.07। এখানে ডেল্টা ডি তাহলে কত হবে? 5 গুণিতক 0.07, 5 সাথে 35, 0.35। এইটা তোমাকে প্লাস মাইনাস দিয়ে ডেনসিটির সঙ্গে যোগ করতে হবে। অর্থাৎ অর্থাৎ ঘনত্ব সমান বা ডেনসিটি সমান আমি লিখতে পারবো, ডেনসিটি যেটা আমি পেলাম সেটা সমান আমি লিখতে পারবো। ডেনসিটিটা কত পেলাম? কোথায় পেলাম? কোথায় কোথায় কোথায়? এইখানে 5 প্লাস মাইনাস ডেল্টা কেন লিখবো? এইটা 0.35, এটাও গ্রাম পার সেমি সিসি। ডেনসিটির ইউনিট কী হবে? গ্রাম পার সিসি। এখানে গ্রাম পার সিসি লিখেছি। এবার এখানে যদি আপেক্ষিক ত্রুটি যদি তোমাকে বের করতে হয় তাহলে কত হবে? এটা কত হবে? 0.07 × 100 এটা হবে। এটাকে তুমি যোগ করো পরের লাইনে, যে ডেল্টা d/d সমান হচ্ছে 0.07 × 100% সমান হবে 7%। এখানে ত্রুটিটা তুমি এখানে ডেনসিটিকে এরকম লিখতে পারো 5 গ্রাম পার সিসি প্লাস মাইনাস 70%, অর্থাৎ পার্সেন্টেজের এরও দিতে পারো, আর পরম ত্রুটি এইভাবেও তুমি প্রকাশ করতে পারো। সুতরাং ত্রুটির কম্বিনেশানে আমরা সব কিছুই করলাম। এবারে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা দেখব অ্যাকচুয়ালি ত্রুটির কম্বিনেশানটা আমরা শিখতে পেরেছি কি না। তোমাকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন আমি দিচ্ছি, তুমি পজ করে করে ফেলো। 1 নম্বর, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি ত্রুটি 0.2% হলে আয়তন পরিমাপের ত্রুটি কত হবে? মাপে ত্রুটি কত হবে? এটা 1 নম্বর প্রশ্ন দিলাম। 2 নম্বর প্রশ্ন, একটি রাশি ডি সে কী করে? এ, বি ও সি এই 3টি রাশি দ্বারা গঠিত। এ, বি, সি এই 3টি রাশি পরিমাপের ত্রুটি যথাক্রমে 1%, 2% ও 4%। এবারে বলেছে এদের মধ্যে সম্পর্কটা কীরকম? না ডি সমান কী হয়? a⁴ 1/2 মানে দরকার নেই, √ab/c করে দাও, এইরকম ধরো দিয়েছে। ডি সমান এত হলে, হ্যাঁ, ডি রাশি ডি এর মান নির্ণয় বা ডি এর পরিমাপে ত্রুটি কত? পরিমাপে ত্রুটি কত? আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা পজ করার পরে এটা করে ফেলো। করে আমি যখন অ্যান্সার আমার করবো এরপরে 1, 2, 3 পজ করার পরে
তুমি কষে দেখার পরে তুমি এটা দেখবে, তার আগে দেখবে না। দেখো আয়তন, গোলকের আয়তন সমান কি 4/3 পাই আর কিউ। এখানে এইগুলো কনস্ট্যান্ট, এগুলো কি পরিমাপ করছি? পরিমাপ করছি না। এগুলোর জন্য কি কোনো ত্রুটি আসবে? ত্রুটি আসবে না। তাহলে আমার যা ত্রুটি আসবে এই আর কিউবের জন্য, অর্থাৎ ভি সমান আর কিউব যদি হতো তার জন্য যা হতো এর জন্য তাই হবে। অর্থাৎ ডেল্টা ভি বাই ভি সমান হবে 3 ইন্টু ডেল্টা আর বাই আর। এবার ডেল্টা আর বাই আর বলছে কত পার্সেন্ট ত্রুটি? 0.2%। তার মানে 3 ইন্টু 0.2%, অর্থাৎ 0.6% ত্রুটি হবে আয়তন নির্ণয়ে। তাহলে এখানে অ্যান্সার হবে 0.6%। জাস্ট এর সঙ্গে 3 গুণ করে দিলাম। আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় যদি এমসিকিউ পরীক্ষা অর্থাৎ কম্পিটিটিভে যদি আসে তখন আমাকে এইসব হিসেব করতে হবে না। শুধু আমি দেখে নিয়েছি যে আয়তনটা শুধুমাত্র ব্যাসার্ধের উপর নির্ভর করে এবং ব্যাসার্ধের কিউবের সঙ্গে এটা সমানুপাতিক। তার কারণে আমি ডেল্টা ভি বাই ভি সমান 3 ইন্টু ডেল্টা আর বাই আর লিখলাম। এবার 3 তো আছেই, তার সঙ্গে আমি ডেল্টা আর বাই আরের মানটা আমি পুট করে দিলাম। সেখান থেকে আমি পেয়ে গেলাম অ্যান্সার হবে 0.6%। এবার নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনে আমি কি করব না, ডি পরিমাপের ত্রুটি বের করতে চাইব। তাহলে ডি ইকুয়ালস টু হবে a টু দি পাওয়ার হাফ b টু দি পাওয়ার হাফ বাই সি। তাহলে ডেল্টা ডি বাই ডি কী হবে? সূচকের নিয়ম অনুযায়ী হাফ ইন্টু ডেল্টা এ বাই এ, তারপরে হবে হাফ ইন্টু ডেল্টা বি বাই বি। আর এখানে সি টু দি পাওয়ার -1, কিন্তু এখানে মাইনাস লেখা যাবে না, এখানে ডেল্টা সি বাই সি আর সামনে প্লাস দিতে হবে, কারণ ত্রুটির মান সবসময় বাড়ে। এখানে কি হবে? হাফ ইন্টু ডেল্টা এ বাই এ, এখানে ত্রুটি কত? 1%। আর এখানে হাফ ডেল্টা বি বাই বি, এটা হচ্ছে 2%। আর এখানে সি এর মানের যে পরিমাপের যে ত্রুটি হয় সেটা হলো 4% দেওয়া রয়েছে। তাহলে এখানে কত হবে? এটা হবে 0.5%, এটা হবে 1%, আর এটা হবে 4%। 4 আর 1 5, অর্থাৎ টোটাল 5.5% হবে অ্যান্সার। অর্থাৎ এখানে অ্যান্সার হবে 5.5%। এই হলো গিয়ে ত্রুটির কম্বিনেশনের সমস্ত আলোচনা। তোমাদের এখনও যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক করবে এবং আমার এই চ্যানেলটার যে লিঙ্ক শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে ফিজিক্স টাইম। আজকে এই পর্যন্ত, ভালো থেকো সবাই, উইশ ইউ অল দ্য বেস্ট।